এবার দেখো দিল্লি সুলতানির সময়সীমা তাহলে কত, দিল্লি সুলতানির সময়সীমা হচ্ছে তাহলে কত হচ্ছে, তাহলে 1206 থেকে 1526 পর্যন্ত, যখন বাবর প্রথম আক্রমণ করে, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, আরেকটা কোশ্চেন কি, যে মধ্যযুগের সময়সীমা কত। দিল্লি সুলতানি সময়সীমা হয়ে গেল, এবার মধ্যযুগের সময়সীমা কত, 1206 থেকে 1526, মানে ফার্স্ট পানিপথের যুদ্ধ হচ্ছে বাবরের সাথে। আচ্ছা, এবার এখান থেকে কোশ্চেন আসে যে মধ্যযুগের সময়সীমা কত। মধ্যযুগ মানে মিডিয়াবেল, এটা মিডিয়াবেল, এটা দিল্লি সালতানাতের সময় গেল। এবার মিডিয়াবেল এজটা, যেটা কোশ্চেনটা দু একবার এসছে, এটার সময় হচ্ছে ওই 1206 থেকে 1707 পর্যন্ত, মানে ঔরঙ্গজেবের মৃত্যু হচ্ছে যখন 1206 থেকে 1707 পর্যন্ত, ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত মধ্যযুগ বা মিডিয়াবেল পিরিয়ড ধরা হচ্ছে। আচ্ছা, এবার যদি বলে এই দিল্লি সুলতানি তাহলে প্রতিষ্ঠা হলো, দিল্লি সুলতানির মধ্যে কটা বংশ শাসন করেছিল, ফার্স্ট কোশ্চেন এখান থেকে আসে। কটা বংশ? 5টা বংশ শাসন করেছিল। কটা বংশ? 5টা। প্রথম হচ্ছে দাস বা স্লেভ, দ্বিতীয় হচ্ছে খিলজি, তৃতীয় হচ্ছে তুগলক, চতুর্থ হচ্ছে সৈয়দি, মানে বাংলাতে সৈয়দ, আর পঞ্চম হচ্ছে লোদি। তাহলে 5টা বংশ, হ্যাঁ আছে, সব আছে ওখানে, আছে সবই, দেখো। আচ্ছা, এবার কি বললাম তাহলে, দাস, তারপরে খিলজি, তারপরে তুগলক, সৈয়দ, লোদি। এবার এখান থেকে কোশ্চেন দেয়, এই 5টা বংশের মধ্যে কোন বংশগুলো তুর্কো আফগান বংশ, যেটা শুরুতে বলেছিলাম মনে করে দেখো, এইবার এখানে ওইটা কাজে লাগবে। এখানে ওইটা কি হচ্ছে, ওপরের 4টে বংশ তুর্কো আফগান বংশ, আর লোদি বংশ হচ্ছে আফগান বংশ। লোদি বংশ হচ্ছে আফগান বংশ, আর উপরের 4টে হচ্ছে তুর্কো আফগান বংশ। ঠিক আছে, এবার এখান থেকে আরেকটা কনফিউশন তৈরি হয়ে যায়। 1398 কে আক্রমণ করছে? তৈমুরলং ভারত আক্রমণ করছে। তখন রাজা কে ছিল, এখানকার শাসক কারা ছিল? দিল্লি সুলতানি তুগলক বংশ ছিল। তুগলক বংশের শেষ শাসক কে ছিল? নাসিরুদ্দিন শাহ। এই নাসিরুদ্দিন শাহর সময় তৈমুরলং ভারত আক্রমণ করছে। ভারত আক্রমণ যখন করে তখন কি হয়ে যাচ্ছে, এই তুগলক বংশের শেষ হয়ে যাচ্ছে, এবং কাকে বসাচ্ছে? খিজির খাঁকে বসাচ্ছে। কাকে বসাচ্ছে? খিজির খাঁ। খিজির খাঁকে বসাচ্ছে, তার মানে কে বসালো তাহলে? খিজির খাঁ নিজে তার মানে বসেনি, কে বসালো তাহলে? তৈমুরলং। তার মানে এরাও পুরোপুরি শাসক, স্বাধীন শাসক নয়। তার মানে স্বাধীন শাসক একমাত্র কে হলো তাহলে? তৈমুরলং কেন হবে? লোদি বংশ হয়ে যাচ্ছে তারপরে, কারণ এখানে কি খিজির খাঁ মানে কি হয়ে যাচ্ছে, সৈয়দি বংশ। সৈয়দি বংশ, কারণ তুগলক বংশের পরে সৈয়দি বংশ। তাহলে সৈয়দি বংশ হচ্ছে 6 বছর মাত্র পরাধীন ছিল। কেন না, 1398 থেকে 1404-এ তৈমুরলং চীন আক্রমণ করতে যাচ্ছে, এবং সেই সময় 1404-এ তৈমুরলং এর মৃত্যু হয়ে যাচ্ছে। মানে ক বছর হলো তাহলে? 6 বছর। এই 6 বছরের জন্য আমরা কি ধরে নেব, যে পরাধীন। কারণ কি, কারণ আন্ডারে করেছে মানে কি, পরাধীনই ধরে নিতে হবে, আমাদের উপায় নেই। এই কারণে লাস্ট স্বাধীন বংশ যারা দিল্লি সুলতানিতে শাসন করেছে সেটা একমাত্র কে, কারা? লোদি বংশ, যারা কারোর মাধ্যমে বসেনি, যারা নিজেরা দখল করে নিয়ে সিংহাসনে বসেছে। আবার যদি বলে যে তুর্কো আফগান বংশ কটা? 4টে। আবার যদি বলে যে শুধু আফগান বংশ কে একমাত্র দিল্লি সুলতানিতে শাসন করেছে? লোদি বংশ। বেসিক কোশ্চেন এখান থেকে 3-4টে কোশ্চেন আমাদের বারবার আসে। আচ্ছা, এবার যদি বলে তাহলে ফার্স্ট গেল স্লেভ ডাইনেস্টি, তাই তো, মানে দাস বংশ। দাস বংশ অপর কি নামে পরিচিত? অপর নামে পরিচিত হচ্ছে মামলুক, MAMLUK, মামলুক। আর শুরুতে বলেছিলাম মনে করে দেখো, ইলবারি বলেছিলাম, শুরুতে বলেছিলাম ইলবারি, বলেছিলাম না বলিনি? ইলবারি ইয়ামিনী বলেছিলাম। তার মানে এরা হচ্ছে, মানে এটাকে আর একটা বলা হয় ইলবারি ডাইনেস্টি। কোন কোন বইতে বলছে মামলুক, কোন বলতে বলছে ইলবারি, আর কোন বইতে বলছে স্লেভ। তার কনফিউজ হওয়ার কিছু নেই, একই 3টে জিনিস কি, একই জিনিস। খালি মামলুক মানেটা করে নেবো। ইলবারি বংশ কেন? কারণ ওরা এসেছিল বলে ওই জন্য ইলবারি ধরা হয় অনেকে। এবার তোমরা বলবে ইলবারি কেন বলছে? আসলে ইলবারি বলা হয় একটা কারণে, ইলবারি বলা হচ্ছে একটাই কারণে, কারণ এখানে এটারও আমি ক্লিয়ার করে দেবো যে স্লেভ ডাইনেস্টি, মামলুক মানেটাকে ক্লিয়ার করি। মামলুক মানে হচ্ছে কোন স্বাধীন পিতামাতার সন্তান, স্বাধীন পিতামাতার সন্তান যদি দাসে পরিণত হয়, মানে আজকে যদি সবাই আমরা দাসে পরিণত হয়ে যাই, তাহলে আমাদেরকে কি বলা হবে? মামলুক। এটা তুর্কিতে মানে মামলুকের।
কিন্তু তোমাদের এনসিআরটিতে ঘুরিয়ে দিয়েছে অনেক সময় মিলিটারি সিস্টেম আন্ডার এ রুলার। মিলিটারি সিস্টেম আন্ডার এ রুলার, তার মানে কি হলো এখানে? মিলিটারি সিস্টেম মানে কি? আসলে মিলিটারি মানে আমরা ইতিহাস ইংলিশের ভাষায় বুঝি কি সামরিক বাহিনী, তার মানে তাই না, বা সামরিক নীতি। তার মানে সামরিক বাহিনী কোন রুলারের আন্ডারে থাকে তাকে কি বলা হয়? ইকতা, মামলুক, এই ধরনের কোশ্চেন এসছে একবার। তার মানে এখানে কি হবে তাহলে? কারোর অধীনে যখন থাকবে আমরা, স্বাধীন হোক বা যাই হোক, তাকে মামলুক আমরা বলবো। কনফিউজ হওয়ার কিছু নেই এখানে। তাহলে এক কথায় কারোর অধীনে, সেটা মানুষ হোক বা কোনো কিছু হোক, কারোর অধীনে যখনই থাকবে সেটাকে আমরা কি বলবো? মামলুক বলবো। আচ্ছা, এবার ইলবাড়ি কেন? ইলবাড়ি কেন? কারণ হচ্ছে দেখো, কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবক ছাড়া এবং কুতুবুদ্দিনের ছেলে ছাড়া বাকি সবাই কে ছিল? ইলবাড়ি বংশের ছিল। মানে দ্বিতীয় হচ্ছে ইলতুৎমিশ থেকে গিয়াসউদ্দিন বলবান, এরা বেশিরভাগটা ছিল ইলবাড়ি বংশের। এই জন্য এই ব্যবস্থাটাকে কি বলা হচ্ছে? ইলবাড়ি ডাইনেস্টি। স্বাভাবিক কথা, কারণ কুতুবুদ্দিন আর তার ছেলের নিয়ে তো পুরো সাম্রাজ্যের নাম দেওয়া যাবে না। না, মাত্র দুজন প্রতিষ্ঠা করেছে, তো কি হয়েছে? প্রতিষ্ঠা করেছে বলে কি সব? ধারণাটা কি? ঐতিহাসিকদের ধারণা আলাদা, আমরা তাকে হয়তো সম্মান দিতে পারি, কিন্তু ঐতিহাসিকরা তাদের নামকরণের ক্ষেত্রে যেহেতু দুটো পোর্শন বেশি সম্রাট ছিল ইলবাড়ি বংশের, এই জন্য ওরা এটাকে অনেকে কি বলছে? ইলবাড়ি বংশ বলছে। এইবার দেখো, এই দাস বংশকে তিনটে বংশে ভাগ করা হচ্ছে। এখান থেকে আবার ফের কোশ্চেন আসছে, দাস বংশকে তিনটে বংশে ভাগ করা হচ্ছে কি কি ভাবে? একটা হচ্ছে কুতুবী বংশ। কি বংশ? কুতুবী বংশ। কুতুবী বংশের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা কে? কুতুবী বংশের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক ইংলিশে, আর বাংলাতে কুতুবুদ্দিন আইবক। ইংলিশ আর বাংলা উচ্চারণটা ভেবে লাভ নেই আমাদের। তাহলে কুতুবী বংশের প্রতিষ্ঠাতাকে বা ফাউন্ডারকে? কুতুবুদ্দিন আইবক। আচ্ছা, আর এরপরে দ্বিতীয় যে বংশটা তার নাম হচ্ছে ফার্স্ট ইলবাড়ি ডাইনেস্টি। ফার্স্ট ইলবাড়ি ডাইনেস্টি, এর ফাউন্ডারকে? এটা না থাকলে লিখে নাও, ফার্স্ট ইলবাড়ি ডাইনেস্টি। ফার্স্ট ইলবাড়ি ডাইনেস্টির প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার কে? ইলতুৎমিশ। ইলতুৎমিশ। থার্ড যে বংশটা সেটার নাম হচ্ছে সেকেন্ড ইলবাড়ি ডাইনেস্টি। সেকেন্ড ইলবাড়ি ডাইনেস্টি, এটার ফাউন্ডার কে? গিয়াসউদ্দিন বলবান। হয়েছে এই পর্যন্ত? গিয়াসউদ্দিন বলবান, গিয়াসউদ্দিন বলবান। আচ্ছা, এবারে একটু আমরা তাড়াতাড়ি যাবো, নাহলে শেষই হবে না। এবার দেখো, গিয়াসউদ্দিন বলবান, তাহলে তিনটে জিনিস কনসেপ্ট ক্লিয়ার হলো এখান থেকে। কুতুবী দাস বংশকে কটা ভাগে ভাগ করা হচ্ছে তাহলে? একবার তাড়াতাড়ি মাইন্ড করে নাও, তিনটে। কুতুবী বংশ কুতুবুদ্দিন আইবক, ফার্স্ট ইলবাড়ি বংশ ইলতুৎমিশ, সেকেন্ড ইলবাড়ি বংশ গিয়াসউদ্দিন বলবান। এখান থেকে কোশ্চেন একবার দুবার এসছে। আচ্ছা, এবার গেল তাহলে কুতুবুদ্দিন আইবক। আইবক শব্দের অর্থ দাস। আইবক শব্দের অর্থ কি? দাস। তাহলে আইবক হচ্ছে তুরস্কের একটা সম্ভ্রান্ত বংশের সন্তান। তুরস্কের এক সম্ভ্রান্ত বংশের সন্তান হচ্ছে আইবক। তুরস্কের একটা সম্ভ্রান্ত বংশের সন্তান আইবক। এই আইবক, আইবকের যখন জন্ম হয় তাকে বিক্রি করা হচ্ছে। ওখানে একটা জায়গার নাম হচ্ছে, কোনো জায়গায় আছে নিশাপুর, কোনো জায়গায় আছে নৈশাপুর। তাই একই জিনিস নিশাপুর উচ্চারণে নৈশাপুর হয়ে যেতে পারে, কারণ তো তার কি উচ্চারণ? আফগানিস্তানের উচ্চারণ, ভারতের উচ্চারণ। নিশাপুরের জায়গায় কোনো জায়গা হয়ে গেছে কি? নৈশাপুর। মাথায় থাকে জানো, নিশাপুর বা নৈশাপুর। এখানে প্রথমে ফার্স্ট বিক্রি করা হচ্ছে আইবককে। আইবক ওই যে শুরুতেই বলেছিলাম কুতুব ঘড়ির সময় যে তাড়াতাড়ি এক্সপার্ট হয়ে গেছে। তাহলে আইবক তারপরে কি হয়ে গেল? আইবক এবার ওখান থেকে পরবর্তীকালে আইবককে কে কিনেছিল? আইবককে কিনেছিল নিশাপুরের বাজার থেকে ফকর উদ্দিন। FAKRUDDIN, ফকর উদ্দিন। ফকর, ফকর মানে গর্ব, আসলে গর্ব অনুভব। ফকর উদ্দিন মানে যার সম্পর্কে গর্ব করা হয়। আসলে কাজী ফকর উদ্দিন কিনেছিল ওনাকে। তারপরে ওনাকে বেচা হয়েছিল কোথায়? গজনীর বাজারে। সেখান থেকে কিনেছিল ঘড়ি। তাহলে এইভাবে কুতুবুদ্দিন আইবক ঘড়ির দাসে পরিণত হয়েছিল। ঠিক আছে, এখান থেকে কুতুবুদ্দিন আইবক ঘড়ির দাসে পরিণত হয়েছিল। এবার কুতুবুদ্দিন আইবকের সাম্রাজ্য বিস্তার তেমন হয়নি। কুতুবুদ্দিন আইবকের সাম্রাজ্য বিস্তার তেমন হয়নি, কারণ সিংহাসনে বসার কয়েক বছরের মধ্যেই মারা গিয়েছিল। স্বাভাবিক কথা, গল্প শেষ। তাহলে গল্প যদি শেষ হয়, সেটা হচ্ছে তিনি কুতুব মিনারের কাজ চালু করেছিলেন, মানে কুতুব মিনার প্রতিষ্ঠার কাজ চালু করিয়েছিলেন, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে আজমিরে একটা মসজিদ স্থাপন করেছিলেন, মেটেরিয়ালসে আছে দেখো। তিন নাম্বার কি? আড়াই দিন কা ঝোপড়া বলে, আড়াই দিন কা ঝোপড়া বলে একটা মসজিদ, দেখো ওখানে আড়াই দিন কা ঝোপড়া বলে আছে, তাই না? মেটেরিয়ালসে কুতুবুদ্দিন আইবক হলো আছে, ওখানে দেখো আছে তো। আচ্ছা, এবারে ওখানে দেখো আরেকটা জিনিস, যে এখানে
এখানে কুতুবুদ্দিন আইবক তিনি কি করছেন না, তিনি ঘোড়ার পিঠে, অর্থাৎ ঘোড়ার পিঠে নয়, পোলো খেলার সময় তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মারা যাচ্ছেন। পোলো বলতে বাংলাতে বলা হয় চৌগান, পোলো বলতে বাংলাতে বলা হয় চৌগান। তাহলে স্বাভাবিক একটা কোশ্চেন এখানে চলে আসে যে ভারতে পোলো খেলার প্রবর্তন করে কোন জাতিরা? তাহলে কারা হবে? কারা হবে? ওরা তুর্কি হবে। তাহলে তুর্কি হবে তাহলে, তাই কি না? এখান থেকে এই কোশ্চেনটা আসে, না থাকলে অ্যাড করে নাও। আচ্ছা, পোলো পোলো খেলা, ওখানে তো দেখো ওখানে কি আছে, পোলো খেলা বা চৌগান খেলতে গিয়ে মারা গেল কিনা, তাহলে তার মানে কে হচ্ছে? ওরাই প্রথমে খেলছে না? স্বাভাবিক কোশ্চেন যে ওখান থেকে এটা বেরিয়ে আসে, আমাদের স্বাভাবিক কোশ্চেন বেরিয়ে আসে ওখান থেকে। আচ্ছা, এবার যদি বলে এখান থেকে দ্বিতীয় কে আসছে, দ্বিতীয় কে আসছে, এরপরে এরপরে কে আসছে? আরাম শাহ আসছে, তাই না? এরপরে আসছে আরাম শাহ। আরাম শাহ কে ছিল? কুতুবুদ্দিন আইবকের ছেলে ছিল, কিন্তু ঘটনাক্রমে আরাম শাহ ছিল বিলাসবহুল জীবন। আরাম শাহর বিলাসবহুল জীবন মানে সাম্রাজ্য তার দিকে খেয়াল নেই, সে সম্রাট আছে মানে সুলতান আছে, কিন্তু তখনই এই দিল্লির অভিজাতরা বলছে মুশকিল, এই তো সম্রাট তো চলে না, মদ খাবে ফুর্তি করবে, এরকম সম্রাট চলবে না। তারা তখন ইলতুৎমিশকে বলল তুমি বাবা এসে সিংহাসনের দায়িত্ব নাও। তখন ইলতুৎমিশ 1211-তে এলো, আরাম শাহকে সিংহাসন থেকে হটালো, নিহত করলো এবং দিল্লির সুলতানিতে বসলো। তাহলে ইলতুৎমিশ হলো দিল্লি ইলবাড়ি ফাউন্ডার হয়ে গেল, বলেছিলাম শুরুতে। তার মানে কুতুবি বংশের কজন হয়ে গেল? একজনই ছিল তার মানে, আর পরে আরাম শাহ। তো স্বাভাবিক কথা এবার বুঝতে পারছো যে কেন এই পুরো দিল্লি সাম্রাজ্যটাকে, কেন সুলতানিকে, কেন ইলবাড়ি ডাইনেস্টি বলা হচ্ছে। কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠাতা ঠিকই, কিন্তু আরাম শাহর পরে তার কোনো বেশ আর ছিল না। তবে ইলতুৎমিশ কে ছিল? ইলতুৎমিশ হচ্ছে কুতুবুদ্দিন আইবকের দাস ছিল। ইলতুৎমিশ কে? কুতুবুদ্দিন আইবকের দাস। একে এর সৌন্দর্যের জন্য একে কেনা হয়েছিল, ইতিহাসের তথ্য বলছে সৌন্দর্যের জন্য একে কেনা হয়েছে। কুতুবুদ্দিন আইবক কিনে তার মেয়ের সাথে একে বিয়ে দিয়েছে। তার মানে ঘুরে ফিরে কি হলো তাহলে? ইলতুৎমিশ হচ্ছে কুতুবুদ্দিন আইবকের জামাতা। তাহলে কখন বসলো? 1211-তে আরাম শাহকে হটিয়ে বসলো, তাই কিনা? তাই বসলো তো নাকি 1211-তে? আচ্ছা, ইলতুৎমিশ কে হচ্ছে তাহলে? ইলতুৎমিশ হচ্ছে কুতুব মিনারে কি হচ্ছে তাহলে? সমাপ্তি করছে, তাই না? 1229-এ কুতুব মিনারে সমাপ্তি ঘোষণা করছে, 1229। আচ্ছা, ইনি একটা, এনার জীবন ইনি শুরু করেছেন কি দিয়ে? সারি জাহানদার, দেখো ওখানে নিশ্চয়ই আছে এনার কথা, মানে কি কত কিছু অনেক বন্ধ করে দিন। আচ্ছা, তাহলে দেখো তাহলে কি হয়ে গেল? সারি জাহানদার নামে। সারি জাহানদার মানেটা যদি না থাকে ওখানে লিখে রাখো, রাজকীয় দেহরক্ষী। সারি জাহানদার মানে কি? রাজকীয় দেহরক্ষী নামে। আচ্ছা, ইনি এক জায়গার গভর্নর বা শাসনকর্তা ছিলেন, সেই জায়গাটার নাম কি? বাদাউন, আছে ওখানে? আচ্ছা, যদি না থাকে লিখে রাখো, ইনি এক জায়গার শাসনকর্তা ছিলেন, সেই জায়গাটার নাম হচ্ছে বাদাউন। বাদাউন, ব দয়াকার হর্ষৌ দন্তের নো, BADAUN, বাদাউন, আছে? না থাকলে লিখে রাখো। আচ্ছা, ইনি তার রাজধানী স্থানান্তরিত করেছিল কোথায়? এর আগে রাজধানী কোথায় ছিল আমাদের? মনে করে দেখো, আমরা কিন্তু দিল্লি সুলতানির মধ্যে থেকে যাচ্ছি, তো আমাদের রাজধানী কোথায় আছে এখন? লাহোরে। তাহলে লাহোর থেকে রাজধানী কোথায় স্থানান্তর করবে এবার? দিল্লিতে। তাহলে এনার হচ্ছে এটাই, ইনি এর রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল, স্বাভাবিক কথা। আচ্ছা, এরপরে আর কি করেছে? আর কি করেছে? ইক্তা প্রথা। ইক্তা প্রথা কি? যে বেতন নয়, জমি দেওয়া হবে, কর্মচারীদের জমি দেওয়া হবে, এবং সেই জমির মাধ্যমে যা আয় হবে সেটা কর্মচারীও রাখবে। আর যেটা উদ্বৃত্ত হবে, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, মানে দেখো আমরা যে মার্কসকে বলি উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, তাই না? মার্কস আবিষ্কার করেছিল, মার্কস, কার্ল মার্কস এবং এঙ্গেলসের উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব আমরা সবাই জানি। কিন্তু সেই ইলতুৎমিশ সেই সময় কিন্তু ইক্তা প্রথার মাধ্যমে বলেছিল যেটা বেশি হবে সেটা কোথায় যাবে? রাজ্য ভান্ডারে, মানে রাজ ভান্ডারে, মানে কেন্দ্রীয় সরকারের ভান্ডারে যাবে। ইক্তা প্রথার মাধ্যমে এটা চালু করেছিল। তার মানে আমরা অনেকটা পরে মার্কস এঙ্গেলসে পড়ি যে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, কিন্তু অনেক আগে ইক্তা প্রথা চালু হয়েছিল। আচ্ছা, এনে আর কি করেছিল এখানে? আর কি তিনি মুদ্রা চালু করেছিল। দেখো দুটো মুদ্রা আছে এখানে, রূপোর তৈরি মুদ্রার নাম হচ্ছে টঙ্কা, আর দেখো তামার তৈরি মুদ্রার নাম হচ্ছে জিতাল। তবে রূপোর তৈরি, এখানে আরেকটা কোশ্চেন এখানে আসে, রূপোর তৈরি মুদ্রার ওজন কত? রূপোর তৈরি মুদ্রার ওজনটা লিখে রাখো। এই টঙ্কার ওজন হচ্ছে 175 গ্রাম। কত? 175 গ্রাম আক্রমণ হচ্ছে। টঙ্কার ওজনটা 175 গ্রাম। তাহলে কোশ্চেন যেভাবে দিক যে
রূপারটার ওজন কত বা টঙ্কার ওজন কত, যে প্যাটার্নেই আমাদের দিক ওজন কত হবে, 175 গ্রাম ওজন হবে। যাই হোক, এর পরে কি আসছে, যে এই যে অভিজাতরা, মানে কি এখনো অভিজাতরা আছে, কিন্তু অভিজাতরা আছে কেন, অভিজাতদের গুরুত্ব দিচ্ছে কেন তোমরা জানো, একে সিংহাসনে বসিয়েছে কে, অভিজাতরাই তো সিংহাসনে বসিয়েছে। তাহলে অভিজাতদের কে 40 জন অভিজাত নিচে, 40 জন তুর্কি অভিজাতদের নিচে নিয়ে যে একটা দল তৈরি করছে, এটার নাম হচ্ছে 40 চক্র, বা ওদের ভাষায়, এদের ভাষায় কি, তারকান ই চাহেলগানি আছে ওখানে, দেখো তারকান ই চাহেলগানি আছে ওখানে নিশ্চয়ই। আচ্ছা, কিন্তু এই সময় একটা 1221-এর দিকে আছে তো তারকান ই চাহেলগানি, এটা বাংলাতে বলছে 40 চক্র। আচ্ছা, এবার দেখো এই যে 40 চক্রটা এইরকম একটা সময়, এবার এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, যে কোন দিল্লি সুলতানের সময় চেঙ্গিস খান আক্রমণ করেছিল। চেঙ্গিস খান, তৈমুরলং তো হলো বলে দিলাম আগে, নাসিরুদ্দিন শাহ 1398, ওটা তো পরে আসবে, এখনো আসেনি আমাদের ওই সময়টা, তার আগে মানে 1221-এ চেঙ্গিস খান আক্রমণ করেছিল, কার সময়, ইলতুৎমিশের সময়। তবে ইলতুৎমিশকে আক্রমণ করেনি, পাঞ্জাবে আক্রমণ করেছিল। পাঞ্জাবে খাজারাম বলে একটা জায়গা আছে, বা খোরাজাম, খোরাজাম বলে জায়গা আছে, যেটাকে অনেক সময় খিরাও বলছে, খিরা বা খোরাজাম, এইখানে আক্রমণ করছে। খোরাজমের রাজা তখন ইলতুৎমিশের কাছে এসে সাহায্য চাইছে, ইলতুৎমিশ বলছেন না, আমি সাহায্য করতে পারবো না। এইটা ওনার একটা বুদ্ধিমত্তার পরিচয় উনি দিয়েছিলেন, যার ফলে সেই সময় আমাদের এখানে কি মঙ্গল আক্রমণ রোধ হয়েছিল একরকম ভাবে। যদি উনি হয়তো সাহায্য করতেন, তাহলে আমাদের এখানে মঙ্গল আক্রমণ হয়ে যেত হয়তো। ইনি সাহায্য না করে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন বলে ঐতিহাসিকরা মনে করছে, আমরা নয়, ঐতিহাসিকরা মনে করছে। এইটা একটা তথ্য এখান থেকে কোশ্চেন আসে। আচ্ছা, না থাকলে এটা লিখে নাও। আর তারপরে তো তোমরা জানো, তিনি 1229-এ ওই একই সাথে সুলতান ই আজম উপাধি লাভ করেছিল। 1229-এ সুলতান ই আজম আছে, ওটা ওটা না থাকলে লিখে নাও, 1229-এ সুলতান ই আজম উপাধি লাভ করছে। হ্যাঁ, ইলতুৎমিশ 1229-এ সুলতান ই আজম। সুলতান ই আজম মানে কি, মানে প্রধান সুলতান এক কথায়। আচ্ছা, এবার ইনি যখন মারা যাচ্ছে, ঘটনাটা কি ঘটছে, এবার যখন মারা যাচ্ছে সেই সময় ঘটনাটা ঘটছে, ইনি রাজিয়াকে, অর্থাৎ এনার মেয়ে রাজিয়াকে সিংহাসনে উত্তরাধিকারী মনোনীত করে যাচ্ছে বা নির্বাচিত করে যাচ্ছেন। কারণ মারা যাওয়ার পরে তো সিংহাসনে বসবে, কিন্তু ঘটনাক্রমে এই অভিজাতরা আবার গন্ডগোল পাকাচ্ছে। এই অভিজাতরা কি হচ্ছে না, এরা সবাই মিলে ওনার ছেলেকে বসিয়ে দিচ্ছেন। ছেলের নাম কি, রুকন উদ্দিন ফিরোজ শাহ আছে ওখানে, দেখো রুকন উদ্দিন ফিরোজ শাহকে বসিয়ে দিচ্ছে। কিন্তু এই ফিরোজ শাহ, এনারও গন্ডগোল, ইনিও ঠিকঠাক ভাবে চালাতে পারছে না। ইনিও বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, কিন্তু অত তৎপর রয়ে নবাব নন। এই সময় রাজিয়া এবার সিংহাসনের দায়িত্ব কাকে দিয়ে গেছিল, রাজিয়া। তাহলে রাজিয়া তো সিংহাসনে বসেনি, অভিজাতদের দ্বারা রুকনুদ্দিন বসছিল। সেই সময়কার একটা নিয়ম ছিল, অভিজাতরাই নিয়মটা তৈরি করেছিল নিজেদের সুবিধার জন্য। কি নিয়ম না, যদি কোনো সুলতানি বংশের লোকেদের সমস্যা হয় কোনো রকমের বা অন্যায় হয় তাদের প্রতি, এরা কি করবে, শুক্রবার দিন, যেহেতু ইসলাম ধর্মে শুক্রবার গুরুত্বপূর্ণ দিন, শুক্রবার দিন জুম্মার পরে কোনো রক্তবর্ণ কাপড় পরে, মানে লাল বর্ণের কাপড় পরে, উপযুক্ত প্রমাণ সহ যদি রাস্তায় নামে, দেখো সুলতানের বংশের লোকরা রাস্তায় নামবে নিশ্চয়ই, তার মানে বড় সড়ো ব্যাপার। যদি রাস্তায় নামে, তখনই আমরা কি করব, তাদের উপরে ন্যায় বিচারের ব্যবস্থা করব। তো স্বাভাবিক কথা, রাজিয়া সুলতানা নেমেছে রাস্তায়, উপযুক্ত প্রমাণ তার কাছে ছিল, তার বাবা তো তাকে বসিয়েছে, এবং বাধ্য হয়ে তারা সবাই কি করলো, রাজিয়া সুলতানাকে সিংহাসনে বসিয়ে দিল। তাহলে 1236 থেকে 1240 এই পিরিয়ডে আমাদের এই কোশ্চেনটা আসে, রাজিয়া সুলতানার সময়সীমা কত, 1236 থেকে 1240। এখান থেকে আরেকটা যে কোশ্চেন আসে, তিনি কোন দুর্গ আক্রমণ করতে গিয়েছিলেন, তিনি হচ্ছে রণথম্বর দুর্গ আক্রমণ করতে গিয়েছিলেন। কোন দুর্গ, রণথম্বর দুর্গ আক্রমণ করতে গিয়েছিলেন। আচ্ছা, আর কি কোশ্চেন আসে এখান থেকে, যে দিল্লি সুলতানের প্রথম এবং শেষ বা একমাত্র, প্রথম বা শেষ বা একমাত্র মহিলা শাসক কে, বা মহিলা ফিমেল রুলার কে, কে হবে, রাজিয়া সুলতানা। আর একটা কোশ্চেন যেটা বললাম, রণথম্বর দুর্গ আক্রমণ করতে গিয়েছিল কিন্তু ব্যর্থ হয়ে ফিরে এসেছিল, কিন্তু এটাও কোশ্চেনে আসে, কে কোন মহিলা শাসক আক্রমণ করতে গিয়েছিল, পাক আর না পাক কি হবে তাহলে, রাজিয়া সুলতান। এখান থেকে এই কটা আসে। এরপরে এখানে গুরুত্বপূর্ণ শাসক তেমন কেউ নেই, এরপরে গুরুত্বপূর্ণ শাসক হচ্ছে একদম গিয়াসউদ্দিন বলবান চলে যাচ্ছে, একদম গিয়াসউদ্দিন বলবান চলে যাচ্ছে। গিয়াসউদ্দিন বলবান এখান থেকে গুরুত্বপূর্ণ কাজ করেছিল। গিয়াসউদ্দিন বলবানের যদি আমরা দেখি, গিয়াসউদ্দিন বলবানের কি, তিনি নিজেকে কি বলেছিলেন, আফরাশিয়াব। আফরাশিয়াব মানে কি, আফরাশিয়াব মানে হচ্ছে
ইরানিয়ান কিং, তিনি নিজেকে ইরানিয়ান কিং বলে দাবি করেছিলেন। গিয়াসউদ্দিন বলবান নিজেকে কি বলে দাবি করেছিলেন? আফরাসিয়াব আছে ওখানে, দেখো আফরাসিয়াব না থাকলে লিখে রাখো, আফরাসিয়াব যদি না থাকে লিখে রাখো ইরানিয়ান কিং, FRASIYAB, আফরাসিয়াব এর মানে হচ্ছে ইরানিয়ান কিং। এটা গুরুত্বপূর্ণ, অনেকবার কোশ্চেন এসছে এটা গিয়াসউদ্দিন বলবান থেকে হয়েছে। আর একটা কোশ্চেন এখান থেকে আসে, ওখানে যেটা আছে দেখো, ইনি এই যে 40 চক্র মানে 40 চাহেলগানিকে ব্রোক করছে, ইনি কি করছে? ইনি এটাকে ভেঙে দিচ্ছে। কেন ভেঙে দিচ্ছে নিজেরাই বুঝতে পারছো, কেন ভাঙছে, কারণটা কি তোমরা বলো? কারণ যে বারবার যে সুলতানের কোনো পাওয়ারই থাকছে না, অভিজাতরাই আমাদেরকে কন্ট্রোল করছে, সুতরাং এদের রাখা, এটাকে ভেঙেই দাও। মানে অভিজাতদের তাহলে কি হয়েছে, অভিজাতরা যে সুলতান বা রাজকীয় পদকে যে কন্ট্রোল করতো, এখান থেকে কি হয়ে গেল, ভাঙন চালু হয়ে গেল। মানে ধীরে ধীরে এবার যখন তোমরা জানবে মুঘল যখন আসবে তখন কি হবে, অভিজাতদের কোনো ভূমিকা থাকবে না। মানে এই যে সুলতানি পিরিয়ডে অভিজাতদেরকে পুরো মিশিয়ে দেওয়া হচ্ছে, মানে তাদের পাওয়ার কেড়ে নেওয়া হচ্ছে। আলাউদ্দিন খলজিতে গিয়ে আরো কেড়ে নেবে, মানে এ তো কাটলো আর আলাউদ্দিন খলজিতে গিয়ে আরো কেড়ে নেবে, খানিকটা পরে দেখবে কিভাবে কেড়ে নিচ্ছে। তাহলে ইনি কি, ইনি পরে দেখো এনারও নাম ছিল, কর্মজীবন শুরু হয়েছে দেখো কি দিয়ে শুরু হয়েছে, এনার কর্মজীবন, এনার কর্মজীবন শুরু হয়েছিল কি দিয়ে, অ্যাজ এ জেনারেল, অবশ্য ক্ষমতাশালী জেনারেল ছিল। আর একটা ইনি কি করেছিল, এনার মূল উদ্দেশ্য ছিল মঙ্গল আক্রমণ কিভাবে আমি রোধ করব। মেন এম কি ছিল, মঙ্গল আক্রমণ রোধ করা। কেন মঙ্গল আক্রমণ রোধ করা, কারণ দেখো ইলবাড়ি বংশের লোক ছিল, আর ইলতুৎমিশ যেহেতু একবার মঙ্গল আক্রমণের ধাক্কা খেয়েছিল, মানে পাঞ্জাব থেকে এসেছিল বলে খোরাজমেদ, তখন ইয়ে ভেবেছিল মঙ্গল যদি আক্রমণ করে তাহলে আমাদের সুলতানি বংশ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য তিনি, তার লক্ষ্য ছিল মঙ্গল আক্রমণ কিভাবে আমরা রোধ করবো, এটা তার একটা সবসময়ের এম ছিল। ওটা কোথায়, মঙ্গল আক্রমণ বলছি যে, মঙ্গল আক্রমণ, আমি তো চেঙ্গিস খান বলিনি, যে মঙ্গল আক্রমণ বলছি, ওই জন্যই যে বলছি মঙ্গল আক্রমণ। কারণ মঙ্গলরা তো চেঙ্গিস খানের পরেও তো মঙ্গলরা প্রচুর ছিল, হালাকু খান এ খান। কারণ তখন ওই যে দেখো 1280-তে এই যে তোমরা চেঙ্গিস খান মারা গেল, তাহলে তোমাদের অটোমানের হিস্ট্রি বলতে হবে, এটা একটা বড় সমস্যা আমাদের। আসলে অটোমান হচ্ছে ইউরোপের হিস্ট্রি। 1203 থেকে 6-এর দিকে প্রথমে অটোমান সাম্রাজ্যের স্বপ্ন দেখেছিল। আসলে অটোমান সাম্রাজ্যের তো স্বপ্ন দেখেনি, প্রথমে মানে এক কথায় সাম্রাজ্য স্থাপন করবে। কে বলেছিল, কাই বলে একটা গোষ্ঠী ছিল, কাই বলে একটা গোষ্ঠী ছিল, তুর্কি একটা গোষ্ঠী। সে কি করেছে, একটা সাম্রাজ্য স্থাপন করে এরকম ভাবনা, তার নাম আর্তুগুল গাজী। আর্তুগুল গাজীর পরে 1280-তে, মানে আর্তুগুল গাজীর সময়, এই 1203-এর পর থেকে চেঙ্গিস খান ছিল, তখনই মঙ্গলে। এই 1280 যখন হচ্ছে, তার ছেলে অটোমান সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর চেষ্টার জন্য আপ্রাণ বলছে সাম্রাজ্য তৈরি করব, লাপালাপি করছে। কি অটোমান সাম্রাজ্য, তার নাম কি ওসমান গাজী। এই ওসমান গাজী হচ্ছে অটোমান সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্বপ্ন দেখেছিল এবং চেষ্টা করেছিল, এবং তারপরে তার ধীরে 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 অটোমান সাম্রাজ্য গেল। তোমরা জানো অটোমান সাম্রাজ্য প্রায় 600 বছর, মানে চেঙ্গিস খান গল্প শেষ। কিন্তু মঙ্গল তো ছিলই, অটোমান সাম্রাজ্য যত বছর ছিল দুজন তার শত্রু ছিল, এক হচ্ছে মঙ্গল আর দুই হচ্ছে আগে থেকে ছিল কারা, রোম, মানে পোপের এরা, পোপ আগাগোড়াই ছিল, আর চেঙ্গিস খান তো এদিকে ছিল, যার ফলে তাদের শত্রুতা আগাগোড়াই চলছিল। এবার অটোমান সাম্রাজ্য তোমরা জানো ইউরোপে বেশি বিস্তার করতে পারেনি, একটাই কারণ, সেটা হচ্ছে ওপারে মঙ্গলদের জাতি আক্রমণটা সবসময় করতো, এদিক থেকে তাদের অর্ধেক সম্পত্তি চলে যাচ্ছে। আর ওপারে রোমের হচ্ছে তার ধর্ম ভাবনা, কারণ খ্রিস্টানদের ইসলাম ধর্মের মধ্যে বেইমানি হতো, এপারে ভারতেও হিন্দু ধর্মের মধ্যে বেইমানি হচ্ছে, আর ওপারে কি হচ্ছে, ইউরোপিয়ান জাতি মানে খ্রিস্টান জাতি, তারা কেউ কারোর বেইমানি করবে না, তাদের যেই বলছে পোপ সঙ্গে সঙ্গে সবাই এক। সবার মধ্যে হিংসা আছে, কিন্তু যেই বলছে যে যিশু খ্রিস্টের জন্য দাঁড়াতে বা পোপের আদেশ, সঙ্গে সঙ্গে সবাই বলছে সব বাদ দিয়ে বাবা আমরা একজোট হয়ে যাই। এই জন্য ওদিকে সব ধর্ম বেকার, ধর্ম ওদিকে সবসময় ছিল, অ্যাক্টিভ ছিল। আমাদের এদিকের ধর্ম আলাদা, ওদের ওদিকে ধর্ম আলাদা। এই জন্য চেঙ্গিস খান মারা গেছে, কিন্তু মঙ্গল আক্রমণ রোধ ছিল, মঙ্গল আক্রমণ। আচ্ছা, এবার যে জায়গায় আমরা ছিলাম, কোন জায়গায় দেখো, এখানে যে জায়গাটা বললাম, তিনি কি করেছিলেন, তিনি একটা দুটো জিনিসের এ করেছিলেন। দেখো ওখানে সিজদার পাইবোস আছে, সিজদার পাইবোস। সিজদা কি জানো, তোমরা জানো যেটাকে আমরা বলি সাষ্টাঙ্গ প্রণাম বলি, এটা হচ্ছে সিজদা। আর পাইবোস কি, পাইবোস হচ্ছে তোমরা যেটাকে প্রণাম বলো, তোমরা যেটাকে প্রণাম বলো, মানে কিং, মানে কিং এর পাতে, সুলতানের পাতে চুমক খেয়ে হাতে, এটাকে বলছে পাইবস। আমরা যেটাকে সিজদা বলছি সেটাকে সাষ্টাঙ্গ প্রণাম, মানে শুয়ে পড়ে, আর যেটাকে পাইবস বলছি সেটা হচ্ছে আমাদের কি প্রণাম, হাত দিয়ে, যেটা আমরা মাথায় ঠেকাই, এটা হচ্ছে পাইবস বলা হচ্ছে। আচ্ছা, বলবানের আর একটা কাজ কি ছিল, বলবান কি করেছে না, গিয়াসউদ্দিন বলবান আর একটা কাজ করেছে, একটা পার্সিয়ান
যেহেতু পারস্যের নতুন একটা জিনিস এখানে এনেছিল, সেটা হচ্ছে পায়ে নাওরোজ। কি নাম? নাওরোজ। দেখো ওখানে NOURAZ আছে, না থাকলে লিখে রাখো নাওরোজ। হ্যাঁ হ্যাঁ, নাওরোজ এটা হচ্ছে নিউ ইয়ার, পার্সিয়ান ফেস্টিভ্যাল নাওরোজ, NAUROZ, নাওরোজ পার্সিয়ান ফেস্টিভ্যাল। নাও মানে কি আসলে? নাওরোজ মানে নতুন, রোজ মানে দিন, যে রোজ মানে আরবিতে তুর্কি ভাষা এদিকে কি বলছে? দিন। তাহলে মানে কি নতুন দিন। আসলে নতুন দিনের বাংলা হচ্ছে নিউ ইয়ার হয়ে যাচ্ছে, মানে নতুন বছরের ভাবনা চালু করেছিল। এটা কোথাকার ভাবনা ছিল? পার্সিয়ান থেকে কলবান ধার নিয়েছিল এক কথায়। আচ্ছা, তিনি নিজেকে আর কি বলতো? তিনি বলতো যে খলিফার সেবক বলতো, খলিফার সেবক বলতো নিজেকে। মানে খলিফা যেভাবে সেবা করে আমিও সেইভাবে সেবা করে যাচ্ছি। এই জন্য তিনি নিজেকে আরো একটু লোকের কাছে, মানে জনসাধারণের কাছে সম্মানীয় করার জন্য কি বলতো নিজেকে? খলিফার। একদম। আচ্ছা, এখান থেকে আর তেমন কিছু নেই। এরপরে তোমরা জানো এরপরে কি এসছে? কায়কুবাদ, তাই তো? এই কায়কুবাদকে মেরে কি হচ্ছে? কায়কুবাদকে মেরে জালালউদ্দিন খলজি খলজি বংশের প্রতিষ্ঠা করছে। এই জন্য কায়কুবাদটা লাগবে আমাদের। এইটাই এখান থেকে, এই কায়কুবাদের একটাই গুরুত্বপূর্ণ, একে মেরে জালালউদ্দিন খলজি খলজি বংশের যেহেতু প্রতিষ্ঠা করছে, এই জন্য কায়কুবাদটা গুরুত্বপূর্ণ। কায়কুবাদের সালটা এই জন্য আসে 87 থেকে 90, এই সালটা মাস্ট মনে রাখবে। কারণ না হলে এখান থেকে এনার গুরুত্বপূর্ণ একটাই কারণ, যে একে মেরে খলজি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে বলে ইনি কোশ্চেনে চলে আসে বারবার। যেহেতু একে মেরে হচ্ছে, কে মেরেছে? জালালউদ্দিন খলজি মারছে একে। আচ্ছা, এরপরে খলজি বংশের প্রতিষ্ঠা হচ্ছে, কে প্রতিষ্ঠা করেছে? জালালউদ্দিন খলজি। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন আসে, খলজি শব্দের মানে কি আছে ওখানে দেখো। খলজি শব্দের মানে হচ্ছে নাইট। নাইট মানে কি? KNIGHT। নাইট মানে জানো তোমরা? যোদ্ধা। তাহলে নাইট, খলজি শব্দের মানে হচ্ছে এক কথায় যোদ্ধা। এখন কিভাবে দেবে এটা খালি মাথায় রাখো, যোদ্ধা মনে রাখো। নাইটও দিতে পারে, ফ্রিডম ফাইটারও দিতে পারে, এখন কি দেবে সেই পজিশন আলাদা কথা, এক কথায় যোদ্ধা, এইটুকু মাথায় রাখবো আমরা। আচ্ছা, এবার জালালউদ্দিন খলজি প্রথমে কোন পদে হচ্ছে দেখো, আছে সারি, কি আছে? জান্দার, সারি জান্দার এখানে আছে দেখো, সারি জান্দার। এটার কি নাম? সারি জান্দার। যদি না লেখা থাকে লিখে নাও এখানে, সারি জান্দার, এটার নাম হচ্ছে চিফ অফ দা রয়্যাল বডিগার্ড। জালালউদ্দিন খলজি প্রথমে কি হিসাবে শুরু হচ্ছে? সারি জান্দার, অর্থাৎ চিফ অফ দা রয়্যাল বডিগার্ড। রয়্যাল মানে জানো তোমরা? রাজকীয়। এক কথায় মানে কি? সুলতানদের বা অভিজাত বংশের এর হিসাবে চালু হচ্ছে। সারি জান্দার, SAR, সার হাইফেন দিয়ে IJNDAR, সারি জান্দার। আচ্ছা, এখানে সারি জান্দার। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, কোন রুলার বলেছিল যে উইলিং পাওয়ারের মাধ্যমে স্বাধীনতা সাম্রাজ্য চালানো হবে? উইলিং পাওয়ার মানে বাংলাটা মনে রাখো, সহিষ্ণুতার মাধ্যমে। কিসের মাধ্যমে? সহিষ্ণুতা। মানে এক কথায় রিভল্ট। এখানে ইংলিশ শব্দটাও যদি বলা যায় রিভল্ট। রিভল্ট মানে কি? বিদ্রোহ। এনার বক্তব্য ছিল, কেউ যদি আমার প্রতি, মানে সাম্রাজ্যের প্রতি বিদ্রোহ করে, আমি কি করব? ধৈর্য ধারণের মাধ্যমে সমাধান করা বা সহিষ্ণুতার মাধ্যমে বিচার করার চেষ্টা করব। তার মানে যদি হয় যে দাস বংশের কোন সম্রাট সহিষ্ণুতার মাধ্যমে সাম্রাজ্য চালাবে ভেবে রেখেছিল, এই দাস বংশ বলছি, খলজি বংশের, সেটা কে হবে? জালালউদ্দিন খলজি। উইলিং পাওয়ার অফ ম্যান, উইলিং পাওয়ার অফ ম্যান মানে উইলিং পাওয়ার মানে সহ্য ক্ষমতা, তাই কিনা? তো সহিষ্ণুতা হয়ে যাবে তার মানে। আচ্ছা, এখান থেকে যে জিনিসটা হচ্ছে জালালউদ্দিন খলজির আর গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখো ওখানে। আর কি গুরুত্বপূর্ণ জিনিস আছে ওখানে? তিনি কি করেছিলেন? যে হর্সের মাধ্যমে যে পানিশমেন্টটা, এটা তিনি কি করেছিলেন? এড়িয়ে গিয়েছিলেন। অর্থাৎ ঘোড়ার পিঠে আগে কি করা হতো? ঘোড়ার পিঠে বেঁধে, ঘোড়ার পায়ের সাথে বেঁধে মানুষকে ছেড়ে দেওয়া হতো। এইটাকে তিনি এড়িয়ে গিয়েছিল। হর্স পানিশমেন্ট, অ্যাভয়েড হর্স পানিশমেন্ট, এটা লিখে রাখো, অ্যাভয়েড হর্স পানিশমেন্ট মানে ঘোড়ার মাধ্যমে যে শাস্তিটা, সেটা তিনি এড়িয়ে গিয়েছিলেন। আচ্ছা, ঘোড়ার মাধ্যমে। আচ্ছা, এখানে তার 3টে বিদ্রোহ আছে দেখো, 3টে বিদ্রোহ যদি না থাকে লিখে নাও। মানে তার সময় 3টে বিদ্রোহ হয়েছিল এই সময়ে। একটা হচ্ছে রিভল্ট বাই মালিক চাজু, রিভল্ট বাই মালিক, MALIK মালিক, CHHAJJU, রিভল্ট বাই মালিক চাজু, CHHAJJU। 3 রিভল্ট লিখে রাখো, 3 রিভল্ট ডিউরিং হিজ পিরিয়ড বা দিস পিরিয়ড।
এইভাবে লেখো, 3 রিভল্ভ বাই দিস পিরিয়ড বা হিস পিরিয়ড, যেটাই খুশি লেখো। 1 নম্বর হচ্ছে রিভল্ভ বাই মালিক সাজু, CHHAJJU। 2 নাম্বার সিদি মাওলা, SIDI, সিদি মাওলা, MAULA, মাওলা। আচ্ছা, 3 নাম্বার তাজউদ্দিন কুচি, তাজউদ্দিন কুচি, KUCHI, তাজউদ্দিন কুচি, KUCHI। আচ্ছা, এরপরে জালালউদ্দিন খুলজি, পরে কি হচ্ছে, জালালউদ্দিন খুলজির ভাইপো এবং জামাতা আলাউদ্দিন খুলজি, আলাউদ্দিন খুলজি সিংহাসনে বসছে। এই আলাউদ্দিন খুলজি হচ্ছে খুলজি বংশের শ্রেষ্ঠ প্রতিশাসক বা বিস্তারকারীও ধরে নেওয়া হয়। আলাউদ্দিন খুলজি, দেখো 4টে অর্ডিন্যান্স ওখানে দেওয়া আছে। এই 4টে অর্ডিন্যান্স আমাদের বারবার আসে, 4টে অর্ডিন্যান্স। কিন্তু 4টে অর্ডিন্যান্স ছাড়াও আমাদের বাজার ব্যবস্থা নিয়ে কয়েকটা জিনিস আছে, এটা খালি মাথায় রাখো। ফার্স্ট হচ্ছে তিনি শস্যকে তিনি আলাদা একটা ডিপার্টমেন্ট রাখলেন, বাজারের জন্য 4টে নীতি করেছিলেন। অর্ডিন্যান্স যেমন 4টে করেছিল, অর্ডিন্যান্স 4টে দেখো কি আছে ওখানে, যে 1 নাম্বার গুপ্তচর ব্যবস্থা, 1 নাম্বার দেখো গুপ্তচর ব্যবস্থা। 2 নাম্বার কি আছে দেখো, মদ নিষিদ্ধ। 3 নাম্বার কি আছে দেখো, অভিজাতদের সম্পত্তি বাজেয়াপ্ত। আর 4 নাম্বার দেখো, কোনো অনুষ্ঠান মানে সেরিমনি, কোনো অনুষ্ঠান হলে কার পারমিশন লাগবে, সুলতানের পারমিশন লাগবে। তাহলে কি হয়ে গেল এবার, অভিজাতদের ক্ষমতা কি, সম্পত্তি নিয়ে নিল মানে কি, অভিজাতদের আর কোনো ক্ষমতা, অভিজাতদের পাওয়ারটা কিসে ছিল আসলে, সম্পত্তিতে। তো যাদের সম্পত্তি যদি নিয়ে নেয় তার কাছে আর কিছু থাকবে। তার মানে এখানে অভিজাতদের ভাবনা কি হয়ে গেল, ধীরে ধীরে খলজি বংশের শেষ দিকে অভিজাতদেরও ভাঙন হয়ে গেল। এইবার শুধু এইখানে থেমে থাকেনি, তিনি বলছেন আরো আমি নিয়ম করব। কি 4টে নিয়ম করেছে বাজারের জন্য। 1 নম্বর হচ্ছে শস্যের জন্য একটা নিয়ম করেছে, সমস্ত ধরনের যত শস্য আছে মানে ডাল চাল যত ধরনের শস্য, এইটাকে তিনি একটা আলাদা বিভাগে রেখেছিলেন। বাজার ব্যবস্থার মধ্যে শস্যকে একটা আলাদা বিভাগে রেখেছে। 2 নম্বর বিভাগ হচ্ছে কি না, যত শুকনো জিনিস, একটা তো গেল শস্য, 2 নম্বর হচ্ছে যত শুকনো জিনিস, শুকনো জিনিস তার সাথে কি আছে, ঘি মাখন, শুকনো জিনিসের সাথে ঘি আর মাখন, আর তার সাথে কি আছে, কাপড়। শুকনো জিনিস, ঘি, মাখন আর কাপড়। 1 নম্বরে গেল শস্য, 2 নম্বরে যাচ্ছে কি, শুকনো জিনিস, ঘি, কাপড়, মাখন, এটা 2 নম্বরে। 3 নম্বরে কি যাচ্ছে, 3 নম্বরে যাচ্ছে গবাদি পশু, গৃহপালিত পশু, ঘোড়া আর হচ্ছে দাস। 3 নম্বরে কি গেল, গবাদি পশু, গৃহপালিত পশু, ঘোড়া আর দাস, এটা 3 নম্বরে। আর 4 নম্বরে বলছে এনসিইআরটির বই অনুযায়ী বলছে মিসলেনিয়াস। মিসলেনিয়াস মানে কি, মানে বাকি সবকিছু। তাই ওখানে তো বাংলা ইতিহাস অনুযায়ী বাংলা তত্ত্বে বলা হচ্ছে যে বাকি যা কিছু ছিল একটা আলাদা বিভাগের মধ্যে রাখা হয়েছে। তাই এইটাকে এই জন্য মিসলেনিয়াস এর ভাষায় এদের বলছে, এনসিইআরটি অনুযায়ী বলছে মিসলেনিয়াস, মানে 4টে নীতি ছিল। বোঝা গেল কি কি, একটা হচ্ছে শস্য, 2 নম্বর হচ্ছে শুকনো সহ ঘি কাপড় এটা, 3 নম্বর হচ্ছে গবাদি পশু দাস আর কি বললাম ঘোড়া, 4 নম্বর হচ্ছে মিসলেনিয়াস। আচ্ছা, এই যে বাজার ব্যবস্থার জন্য তিনি একটা গুপ্তচর করেছিলেন, আছে ওখানে দেখো মুহিনিয়ান। বাজার ব্যবস্থার জন্য যে গুপ্তচর ব্যবস্থা করা হয়েছিল তার নাম হচ্ছে মুহিনিয়ান, মুহিন, MUHINIAN, মুহিনিয়ান, মুহিনিয়ান। আচ্ছা, মুহিনিয়ান তিনি আর কি করেছিল, হ্যাঁ মুহিনিয়ান করেছিল। আচ্ছা, আর একটা জিনিস যেটা করেছিল তিনি, কুতুব মিনার তো অলরেডি হয়ে গেছিল ইলতুৎমিশের সময়, তিনি কুতুব মিনারের সামনে একটা দরজা তৈরি করেছিলেন, কুতুব মিনারের সামনে একটা দরজা তৈরি করেছিলেন, কুতুব মিনারের সামনে দরজা, সেই দরজাটার নাম লিখে রাখো আলাই ই দরজা, ALAI, আলাই হাইফেন দিয়ে ই হাইফেন দিয়ে দরজা, আলাই ই দরজা, আলাই ই দরজা। কুতুব মিনারের সামনে কি দরজা করেছিল, আলাই ই দরজা। এটা কোশ্চেনে এসছে অনেকবার, আলাই দরজা কোথায় করেছিল, যদি বলে আলাই দরজা কে করেছিল, কুতুব মিনারের প্রবেশ পথে করেছিল আলাই দরজা। এরপরে তেমন আর এদের কোনো গুরুত্বপূর্ণ ছিল না, এখানে তেমন আর গুরুত্বপূর্ণ নেই। এরপরে কি আছে, তুগলক বংশের গুরুত্বপূর্ণ জায়গা চলে যাচ্ছে। তোমাদের শেষ কখন হবে রে, কটায় ছাড়তে হবে তোমাদের টাইম? আচ্ছা দেখো, ঠিক আছে, আর 5-7 মিনিটের মধ্যে এরপরে দেওয়া হবে। তা দেখো, তুগলক বংশের যদি বলে, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে, তুগলক বংশের প্রতিষ্ঠাতা, হ্যাঁ গিয়াসউদ্দিন
তুগলক। আচ্ছা, গিয়াসউদ্দিন তুগলক প্রতিষ্ঠাতা হলো। গিয়াসউদ্দিন তুগলকের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, লিখে নাও, যে খাল প্রথম মানে ক্যানাল, CANAL, গিয়াসউদ্দিন তুগলক প্রতিষ্ঠাতা, এর গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন লিখে নাও, যে খালের ব্যবস্থা প্রথম কে করেছিল? খাল বা ক্যানাল, CANAL, ক্যানাল কে করেছিল? তাহলে গিয়াসউদ্দিন তুগলক প্রথম খালের ভাবনা আনে। ঠিক আছে, ইরিগেশন বলছে, ক্যানালও বলতে পারে বা ইরিগেশন বলতে পারে। ইরিগেশন কি IRRIGATION, ইরিগেশন, তাই না? খালও বলতে পারে বা ইরিগেশনও বলতে পারে। তাহলে ফার্স্ট ভাবনা কার ছিল? গিয়াসউদ্দিন তুগলকের ছিল। কিছু করার নেই, 5 মিনিটে যেগুলো গুরুত্বপূর্ণ খালি মেটেরিয়ালসে একটু অ্যাড করে নেব, আমি ওগুলোই বলে দেবো। তাহলে এখন নাও। আচ্ছা, আর একটা করেছিল তিনি, তাকবি, TAKKAVI, তাকবি, TAKKAVI, তাকবি, লিখে রাখো, তাকবি, TAKKAVI, তাকবি, লিখেছো? তাকবি কি? তাকবি লোনস, লিখে রাখো, তাকবি লোনস, লোন, LON, লোন মানে ঋণ, তাকবি লোন। তাকবি লোন কখন দেয়া হতো? অনাবৃষ্টিতে দেওয়া হতো তাকবি লোন। কখন দেওয়া হতো? অনাবৃষ্টি, মানে যখন বৃষ্টি হতো না, চাষিরা চাষবাস করবে কিভাবে, তখন এই তাকবি লোন দেওয়া হতো। আচ্ছা, এখান থেকে আর গুরুত্বপূর্ণ কিছু নেই। এবার যদি বলে মোহাম্মদ বিন তুগলক, এরপরে আসছে মোহাম্মদ বিন তুগলক। দেখো 5টা প্রকল্প মোহাম্মদ বিন তুগলকের আছে। এখান থেকে মোহাম্মদ বিন তুগলকের আর কোনো ইয়ে নেই, খালি একটা জিনিস অ্যাড করে নাও এখানে মোহাম্মদ বিন তুগলক থেকে। দিওয়ান-ই-কোহি, নতুন একটা কৃষি বিভাগ চালু করেছিল, কৃষি ডিপার্টমেন্ট মানে কাল্টিভেশন ডিপার্টমেন্ট। দিওয়ান-ই-কোহি আছে, আছে তো, আমিন-ই-কোহি আছে বা দিওয়ান-ই-কোহি আছে। আচ্ছা, এবার এখান থেকে এনার একটা নাম রেখে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে আর নেই। এবার যেটা আছে, ফিরোজ শাহ তুগলকে একটা জিনিস অ্যাড করে নাও খালি। ফিরোজ শাহ তুগলকে, ফিরোজ শাহ তুগলকে দেখো, তিনি ইকতাদারি প্রথা চালু করেছিল, ইকতাদারি প্রথা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ইকতাদারি প্রথা যেটা চলছিল আগে, ইকতাদারি প্রথা কে চালু করেছিল মনে আছে? ইলতুৎমিশ। তিনি ইকতাদারি প্রথার আবারও ব্যবস্থা রাখার চেষ্টা করেছে। আর আরেকটা জিনিস লেখো এখানে, তার আমলে কৃতদাস ছিল 1,80,000, প্রায় কৃতদাসের সংখ্যা কত ছিল? 1,80,000। আর একটা জিনিস, তার কৃতদারি দপ্তরটার নাম লিখে রাখো, এটাও কোশ্চেনে দেয়। দপ্তরের নাম হচ্ছে দিওয়ান-ই-বান্দেগানি, 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 দিওয়ান-ই-বান্দেগানি। বান্দেগানি মানে বন্দনা করে যারা, স্বাভাবিক কথা। আর নাসিরউদ্দিন শাহ তো আগেই বলা হয়েছে, তাই তো? নাসিরউদ্দিন শাহ আগেই বলা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো সৈয়দ ডাইনেস্টির একটাই খালি অ্যাড করো এখানে, আমরা অ্যাড করব। ক্যানেলটা কোথায় গেল? ক্যানেলটা আমি বলে দেবো এদের। আচ্ছা, ফিরোজ শাহ তুগলকের আর একটা অ্যাড করো, 3টে খালের, এখান থেকে কোশ্চেন এসেছে। ফিরোজ শাহ তুগলকের 3টে খাল খনন করেছিল, 3টে খালের খালি লিখে নাও। ফিরোজ শাহ তুগলকের দাস ব্যবস্থা লিখেছে কিনা ফিরোজ শাহ তুগলকের? 1,80,000। আর দিওয়ানি-বান্দেগানি ওর সাথে খালি লেখো 3টে খাল, সিরসা টু, সিরসা টু হানসি, HIRSA, সিরসা SIRSA, সিরসা টু হানসি, HANSI, হানসি, সিরসা টু হানসি। প্রথম খাল কি? সিরসা টু হানসি। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে সুতলেজ, SUTLEJ, সুতলেজ টু হানসি। দ্বিতীয় কি? সুতলেজ টু হানসি। আচ্ছা, এইখান থেকে আরেকটা কোশ্চেন আমাদের দেয়, যে এই খালের দূরত্ব কতটা? 200 কিমি, ব্র্যাকেট লিখে রাখো 200 কিমি। হ্যাঁ, সুতলেজ টু হানসির দূরত্ব হচ্ছে 200 কিমি। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন দেয়, লংগেস্ট, ফিরোজ শাহ তুগলক যে 3টে খাল খনন করেছিল তার মধ্যে লংগেস্ট কোনটা? এখানে লিখে রাখো লংগেস্ট, লংগেস্ট প্লাস 200 কিমি। আচ্ছা, 3 নাম্বার ইয়ামুনা টু হিসার, 3 নাম্বার লিখে রাখো ইয়ামুনা টু হিসার। 3টে খাল, ইয়ামুনা মানে কি? যমুনা, যমুনা থেকে হিসার, HISSAR, হিসার, যমুনা টু হিসার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদি লাস্ট দেখো, ইব্রাহিম লোদিতে এটা আছে কিনা এটা দেখে নাও। ইব্রাহিম লোদিতে দেখো তোমাদের ওখানে আছে কিনা দেখো, দৌলত খান অফ বিহার আছে এটা। মানে আসলে ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদির সময় এখান থেকে যে কোশ্চেন দেয় দেখো, ইব্রাহিম লোদি থেকে লাস্ট রুলার, তাই তো, দিল্লি সুলতানির। এখান থেকে কোশ্চেন দেয় কোন দিল্লি সুলতান যুদ্ধক্ষেত্রে মারা যায়? ইব্রাহিম লোদি। 1 নাম্বার কোশ্চেন এখান থেকে দেয়, আছে ওটা ব্যাটল ফিল্ডে মারা যাচ্ছে, আছে নিশ্চয়ই, ইংলিশেই আছে হয়তো, দেখো আছে। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেন ওখান থেকে কি দেয়, যে 2 নাম্বার কোশ্চেন দেয় হচ্ছে যে বা কে
ইব্রাহিম লোদিকে মানে বাবরকে ডেকেছিল। বাবরকে কে ডেকেছে? দেখো, দৌলত খান বিহার, দৌলত খান বিহারের দৌলত খান। আর তার সাথে কে ছিল? তার সাথে ছিল হচ্ছে রানা সাঙ্গা, কোথাকার? মেওয়ারের। আছে এটা? না থাকলে লিখে নাও যে দৌলত খান অফ বিহার অ্যান্ড রানা সাঙ্গা অফ মেওয়ার। দৌলত খান অফ বিহার, দৌলত খান অফ বিহার and Rana Sangha, RANASANGA, রানা সাঙ্গা অফ মেওয়ার, MEWAR, মেওয়ার। তাহলে বিহারের দৌলত খান আর মেওয়ারের রানা সাঙ্গা, এই দুজন কাকে ইনভাইট করছে? বাবরকে ইনভাইট করছে যে তুমি কাকে? ইব্রাহিম লোদিকে আক্রমণ করো। তখন ইব্রাহিম লোদি আক্রমণ করলো, 1526-এ পরাজিত করলো এবং যুদ্ধক্ষেত্রে মারা গেল লাস্টে। এবার এরপরে চালু হচ্ছে, এরপরে মাঝখানে স্বাভাবিকতা চালু হয়ে যাবে, মোগল সাম্রাজ্য। এর মাঝখানে কিছু কিছু, এর মাঝখানে কিছু টপিক আছে, মানে এই সময়টা নয়, এই যে কত গেল, এটা কত 1526 তো, এর মাঝখানে কিছু ঘটনা ঘটছে। সেটা হচ্ছে এখানে কিছু, এই যে অরাজকতা চলছে, এইখানে কিছু আন্দোলন হয়েছিল, যেমন কি ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন। এটা পরে দেখা যাবে, তোমরা আজকে তোমাদের এ করো আর এটা পড়ো, ভালো করে দেখা যাবে, পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে।